বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রচণ্ড গরম পড়েছে সমগ্র রাজ্য জুড়ে। শুধু রাজ্য বললে ভুল হবে, সমগ্র দেশ জুড়ে গরম তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজকে আরও বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। অন্যদিকে আজকেই অর্থাৎ আজ শুক্রবার সমগ্র দেশের 19শে এপ্রিল সমগ্র দেশের 102টি লোকসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 10টা রাজ্যের আজকেই শেষ হয়ে যাবে নির্বাচন। এরকম বেশ কয়েকটা রাজ্য আছে যেখানে আজকেই নির্বাচন শেষ হয়ে যাবে। আর টোটাল 10টা রাজ্যে 102টি লোকসভা কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে তামিলনাড়ুতে 39টা লোকসভা আসনে নির্বাচন হচ্ছে, আর উত্তরাখণ্ডে 5টি, অর্থাৎ দুটো রাজ্যেই সম্পূর্ণ হয়ে যাবে তাদের নির্বাচন প্রক্রিয়া। তো যাই হোক, আমরা কিন্তু আজকের আলোচনার প্রক্রিয়াতে নির্বাচন বিষয় নিয়ে খুব বেশি কথা বলবো না, তবে নির্বাচনের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত এই বিষয়টি। সেটা হচ্ছে যে বামফ্রন্টের আমলের শিক্ষানীতি আর বর্তমান মামাটি মানুষের সরকারের আমলের শিক্ষানীতির যে তফাৎ, সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখেছেন বা আপনারা যারা দেখেন আমার অনুষ্ঠান, তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও বলছি, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে আপনারা মন্তব্য করবেন। ভালো লাগলে লাইক করবেন, যদি ভালো না লাগে আনলাইক করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না। আমার কাছে খুব স্পষ্ট কথা, আমরা যা কথা বলছি সেটা যদি ভালো লাগে তবেই আমাদের সঙ্গে আপনারা থাকবেন, যদি ভালো না লাগে থাকার প্রয়োজনও নেই। কিন্তু অহেতুক অকথা কুকথা বলে ডিস্টার্ব করারও কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা যে আজকের যে বিষয় সেটা হচ্ছে বাম আমলের শিক্ষানীতির সঙ্গে মামাটি মানুষের শিক্ষানীতির তফাৎ। এই শিক্ষানীতি নিয়ে অনেক কথা বলা হয়, বামেদের শিক্ষানীতি নিয়ে অনিলায়ন। আমরা যখন ছোট তখন অনেক কথাই আমরা দেখেছি। বর্তমান পত্রিকাতে তৎকালীন বর্তমান পত্রিকার সম্পাদক বরুণ সেনগুপ্ত তিনি একের পর এক তার প্রবন্ধে, তার উত্তর সম্পাদকীয়তে যেভাবে জ্যোতিবাবু এবং বামফ্রন্ট সরকারকে আক্রমণ করতেন, তা এক কথায় একটা অভূতপূর্ব আক্রমণ বলা যেতে পারে। অর্থাৎ গণতন্ত্রের যে উচ্চ কণ্ঠ সেই সময় বিরাজমান ছিল। যাই হোক, শিক্ষাক্ষেত্রে অনেক কথা আমরা, অনেক অভিযোগ বামেদের বিরুদ্ধে রয়েছে, এ নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। পার্টিতন্ত্র কায়েম করেছে, বিশেষ করে পার্টির ছেলেমেয়েরা, ক্যাডাররা প্রাথমিক স্কুলগুলোতে চাকরি পেয়েছে, হাই স্কুলগুলোতে চাকরি পেয়েছে এবং তারা দাপিয়ে বেরিয়েছে এবং তাদের সংগঠন এবিটিএ সমগ্র রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত। কিন্তু একটা বিষয়ে আমরা একমত, যে আমি নিজেও তো বামফ্রন্ট সরকারের আমলেই পড়াশোনা করেছি। একটা প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, যেখান থেকে অনেক ভালো ভালো ছেলে মেয়ে বেরিয়েছেন। অনেক আমারই স্কুলের বেশ কয়েকজন ছাত্র, আমাদের দাদারা, তারা কেউ ডিএম হয়েছেন, কেউ এডিএম হয়েছেন, কেউ ডব্লিউবিসিএস অফিসার হয়েছেন, কেউ জজ হয়েছেন। অর্থাৎ আমরা সাফল্য দেখিয়েছি গ্রামের স্কুলগুলোতে। তো সেই সময় আমরা দেখেছি গ্রামের স্কুলগুলোতে এবং সরকারি স্কুলগুলোতে পঠন পাঠন ভালোভাবে হতো এবং এই যে বেসরকারি স্কুলগুলো দাপাদাপি তখন দেখা যেত না। এই কয়েক বছর আগে পর্যন্ত আমাদের আরামবাগ মহকুমায় কোনো বেসরকারি স্কুল ছিল না। এখন দেখুন, ঠিক খানিকটা ব্যাঙের ছাতার মতো একের পর এক বেসরকারি স্কুল গজিয়ে উঠেছে, সিবিএসসি বোর্ডের নাম করে, আইসিএসসি বোর্ডের নাম করে, এবং পশ্চিমবঙ্গ সরকারের যে মধ্যশিক্ষা পর্ষদ তার অনুমোদনে ইংরেজি মাধ্যম স্কুল চলছে বেসরকারিভাবে। সেগুলোতে ছাত্র আসছে, কিন্তু ছাত্র আসছে না সরকারি স্কুলগুলোতে। কেন আসছে না? এইটা একটা বিষয়। আমার প্রশ্ন এখানে, যে বেসরকারি স্কুলগুলোতে, প্রত্যন্ত গ্রামের বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা আনুপাতিক হারে বাড়ছে। যদি আমরা দেখি যে সংখ্যালঘুদের যে সারা রাজ্য জুড়ে প্রায় কয়েকশো মিশন তৈরি হয়েছে, আলামিন মিশনের অনুকরণে কয়েকশো মিশন তৈরি হয়েছে। সেই মিশনগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই পড়াশোনার মান খুব নিম্নমানের, এটা অস্বীকার করা যাবে না। তারপরেও সেই সকল মিশন কেন্দ্রিক স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু উত্তর বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে সরকারি স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এবং সমস্ত জেলাতেই একের পর এক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জানি যে বামফ্রন্ট সরকারের শেষের দিকে অর্থাৎ 2008 থেকে 2011 সালের মধ্যে বেশ কিছু গ্রামে, প্রত্যন্ত গ্রাম এবং গ্রামের দিকে স্কুল তৈরি করা হয়েছিল, এমএসকে করা হয়েছিল, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছিল, মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র তৈরি করেছিল এবং পরবর্তীকালে অনেক জুনিয়র হাই স্কুল তৈরি হয়েছিল। আমি কদিন আগে দেখছিলাম চন্দননগর মহকুমায় একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্রের অভাবে। কেন? হওয়ার কথা ছিল কি, কেন হচ্ছে? প্রশ্ন এখানে, বামফ্রন্ট সরকারের আমলের শিক্ষানীতি এতটাই দৈন্যতা ছিল যে তারা স্কুল তৈরি করেছে, ছাত্র সেখানে এসেছে, এটা যেমন বাস্তব, ঠিক আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষানীতিটা এতটা উন্নত হয়েছে যে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কেন? প্রশ্ন এখানে, উত্তর আমরা দেব, প্রশ্নগুলো আগে শুনে নিন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গরমকালে, এই যে গ্রীষ্মকালে, গরম তো আগেও পড়েছে। বামফ্রন্ট সরকারের আমলে যে গরম পড়েন তা তো নয়, বামেদের আমলেও গরম পড়তো, প্রচন্ড গরম পড়তো। আমরা তখন ছোটবেলায় পড়াশোনা করেছি, আমরা সকালে স্কুলে গেছি, প্রাইমারি স্কুল সকালে হতো, হাই স্কুল সকালে হতো, উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত সকালে হতো। তাহলে এখন এই সকালে স্কুল করার প্রবণতাটা সরকার কেন চাইছেন না? কেন গরম পড়ার সঙ্গে সঙ্গে দাবদাহর নাম করে, তাপপ্রবাহের নাম করে একের পর এক মাসের পর মাস স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে? গত বছর কলকাতা হাইকোর্ট জিজ্ঞাসা করেছিল রাজ্য সরকারকে যে ছুটি দিচ্ছেন, ছুটির দেওয়ার ডেটটা বলছেন যে অমুক তারিখ থেকে ছুটি, কবে ছুটি শেষ হবে বলতে পারবেন না। তারপরেও এবারে গতকাল রাজ্য সরকার যে সার্কুলার জারি করেছে সেখানে বলা হয়েছে 22 এপ্রিল থেকে ছুটি অনির্দিষ্টকালের জন্য। কবে অনির্দিষ্ট সময় যাবে সেটা বলা হচ্ছে না। এই যে পরম্পরা, এই যে সিচুয়েশন তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাতে শিক্ষার হাল ক্রমাগত নিম্নমুখী হচ্ছে। অনিলায়ন তৈরি করা হয়নি, অনিলায়নও হয়নি। বামফ্রন্টের শিক্ষানীতির অনেক ত্রুটি ছিল, এটা স্বীকার করে নিয়েও বলা যেতে পারে তাদের আমলে আমরা যখন পড়াশোনা করেছি সেই পড়াশোনার মানটা উন্নত মানের ছিল। এখন যে কোনো স্কুলে যাবেন, পশ্চিমবাংলার যে কোনো সরকারি স্কুলে গিয়ে খোঁজ নেন, শিক্ষক মহাশয়দের অবস্থা, অধিকাংশ শিক্ষক মহাশয়রা ক্লাস করতে চান না। প্রধান শিক্ষকরা পেরে উঠতে পারছেন না তার শিক্ষকদের সঙ্গে। কেন এই প্রবণতা? কেন সরকারের উদ্যোগ থাকবে না? সরকার জনগণের টাকায় লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে, হাজার হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে শিক্ষকদের, তারপরও সরকারের কেন নজরদারি থাকবে না? কেন শিক্ষার মানকে উন্নত করা হবে না? সবাইকে পাশ করে দেওয়া হচ্ছে, সবাইকে প্রথম বিভাগে পাশ করানো হচ্ছে, সবাই ফার্স্ট ডিভিশন পেচ্ছে, সবাই 80% নাম্বার পাচ্ছে। এ কথা খুব আত্মশ্লাঘার সঙ্গে বলা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন, কিন্তু বাস্তবটা কি? শিক্ষার পরিবেশ কোথায় গিয়ে ঠেকেছে? কেন দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? প্রশ্নটা আজ খুব, কারণটা হচ্ছে একটাই, বামফ্রন্টের আমলেও শিক্ষাতে পার্টিবাজি ছিল। শিক্ষকদের মধ্যে এবিটিএ করা, অর্থাৎ সিপিএম প্রভাবিত শিক্ষক সংগঠন করার প্রবণতা ছিল, কিন্তু ফাঁকিবাজিটা ছিল না। আজকের দিনে শিক্ষক মহাশয়দের মধ্যে যে ফাঁকিবাজি আমরা লক্ষ্য করছি, তাতেই শিক্ষার গলদটা লুকিয়ে রয়েছে। একটা শিক্ষক মহাশয় যদি দিনের পর দিন বিভিন্ন কারণ দেখিয়ে স্কুলে না যায়, সেক্ষেত্রে এই রাজ্য সরকারের কোনো পলিসি নেই যে পলিসি দিয়ে তাকে আটকানো যাবে। সমস্তটাই অব্যবস্থা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলুন, দল বলুন, পুরোটাই অব্যবস্থার শিকার হয়ে আছে। সম্প্রতি সরিষাতে তৃণমূল শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো কয়েকদিন আগে। ঘটনাচক্রে সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, দেখেছি। সৌভাগ্যই বলুন, দুর্ভাগ্য হয়েছিল সেখানে যাওয়া। কি ধরনের অব্যবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এই রাজ্যে একাধিক শিক্ষক সংগঠন আছে, তাদেরও রাজ্য সম্মেলন হয়। সেই সম্মেলনগুলোতে যারা যায় তাদের অভিজ্ঞতা বলছে যে এইরকম অব্যবস্থা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনে হতে পারে, অন্যদের ক্ষেত্রে হয় না। কেন? শিক্ষা ক্ষেত্রে এ রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এতদিন ধরে আমরা বামেদেরকে গালাগালি দিতাম, এবার বলতে বাধ্য হচ্ছি শিক্ষা ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
শিক্ষকরা যে স্কুলে যাচ্ছে না, স্কুলে তাদের সময় মানে অধিকাংশ শিক্ষক যে তাদের স্কুলে যাচ্ছে না, তারা সময় মতো স্কুলে ক্লাস করছে না, প্রধান শিক্ষকদের মানছেন না, সেই সব বিষয়ে সরকারিভাবে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত সরকার নেয়নি। আর এই গ্রীষ্মকাল, জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চে শুরু হলো, মার্চের 15 তারিখের পর পড়ে গেল, এই প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেল। গরম পড়ে যাওয়ার ফলে কিছুদিন পরেই সরকার ঘোষণা করবে যে এবারের মতো ছুটি, অনির্দিষ্টকালের জন্য গরম পড়েছে, ছুটি পড়ে গেল। এই যে ছুটি পড়ে গেল, এর ফলে ছাত্র সমাজ শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। জানুয়ারি মাসে পড়া হলো না, ফেব্রুয়ারি মাসে পড়া হলো না, মার্চ মাসটা শুরু না হতে হতেই ছুটি পড়ে গেল। একবারের জন্য কোনো পলিসি মেকার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছেন না যে শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে সাজানো যায় না, এইভাবে সাজাতে হয়। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল যে শিক্ষা ব্যবস্থাকে গোটা দেশের সামনে নজির তৈরি করেছে, সেটা না করুক, তাকে সামান্য অনুকরণ করলেই এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা পাল্টে যেত। তা না করে যাদেরকে শিক্ষার বিভিন্ন কমিটিতে রাখা হয়েছে, তারা না বোঝেন ভালো করে শিক্ষাটা আর না বোঝেন ভালো করে রাজনীতিটা, তার দুয়ে মিলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সিপিএমের আমলে এটা বলতে দ্বিধা নেই, সিপিএম আমলে পার্টিবাজি ছিল, সিপিএমের শিক্ষক সংগঠনের দাপট ছিল এবং তারা সংগঠনের নাম করে অনেক সময় কামাই করতেন, কিন্তু তাদের পড়াশোনার প্রতি আন্তরিকতা ছিল। এবার এখানে কিন্তু সংগঠনই নেই, তৃণমূলের কোনো সংগঠনই নেই, কিন্তু কোথাও যেন একটা নিয়ন্ত্রণ নেই, যে নিয়ন্ত্রণের অভাবে শিক্ষকতার চাকরিটা এখন পেশাদারি নয়, একটা উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে। আর এই নিয়ন্ত্রণহীনতার জন্যেই স্কুলগুলোতে পড়াশোনার মান নিম্নমুখী হচ্ছে। এই ব্যাপারটা বললাম এই কারণেই, যখন ভোট দিতে যাবেন তখন ভোটের সময় মনে রাখবেন যে আপনার সন্তানের শিক্ষাকে সুনিশ্চিত করতে পারে কারা, সেই ব্যাপারে আপনার নজরদারি রাখবেন। কারণ আমরা দেখেছি শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, সেটাও আমরা দেখেছি। শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগে এক প্রধান শিক্ষক অ্যাটেস্টেড করাচ্ছেন তার পরিচালন সমিতির সম্পাদককে দিয়ে। ভাবতে পারেন, সেই সম্পাদক কোনো সরকারি আধিকারিক নন, তিনি একটা ব্যবসায়ী। কোনো ব্যবসায়ী যে তার নিজস্ব মানে প্রধান শিক্ষকের নিজস্ব কাগজকে অ্যাটেস্টেড করছেন, ওইজন একজন ব্যবসায়ী। এই রকম ব্যক্তিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করেছেন এই রাজ্য সরকারের সার্ভিস কমিশন। ভাবুন তাহলে, ভাবতে থাকুন শিক্ষার মানকে কোথায় নিয়ে যাচ্ছে। বামফ্রন্ট সরকারের আমলে প্রত্যন্ত গ্রামগুলিতে যে স্কুলগুলো তৈরি হয়েছিল ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, সংখ্যালঘু দলিত সমাজের ছেলে মেয়েদের সুবিধার জন্য, 1 কিলোমিটারের মধ্যে যে স্কুল তৈরি হয়েছিল, জুনিয়র হাই স্কুল তৈরি হয়েছিল, সেগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকান, দেখবেন পুরোটাই অন্ধকার। আর আমি শিক্ষক সমাজের কাছে অনুরোধ করব, আপনারা যে নজির তৈরি করছেন, ভেবেছেন কি? আপনারা যে ভাবছেন যে আপনারা সুখে আছেন, ছুটি দিয়ে দিচ্ছে, আপনাদের বেতন হয়ে যাচ্ছে, আগামী প্রজন্মের দিকে তাকিয়ে দেখুন। আপনি যে চাকরিটা করছেন, আপনার সন্তান, আপনার সন্ততি, আপনার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা আর সরকারি শিক্ষকতার চাকরি পাবেন না। কারণ সরকার খুব কায়দা করে এই শিক্ষাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে, আর তার জন্য দায়ী থাকবে আমাদের মতো শিক্ষক সমাজ, যারা এইটাকে বিরুদ্ধে প্রতিবাদ না করে নীরবে এখনকার স্বার্থের দিকে তাকিয়ে সমর্থন করছেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে